প্রেরণা যার ইংলিশ টার্ম হচ্ছে মোটিভেশন। সো মোটিভেশন বলতে বোঝায়, আমরা যখন বলেছিলাম যে ব্যবস্থাপনায় আমরা একটা কাজ করি যাকে বলে কর্মী সংস্থান করা। কর্মী সংস্থান বলতে বোঝায় আমি বাইরে থেকে কিংবা আমার ভেতরের প্রতিষ্ঠান থেকে কিছু মানুষের দ্বারা বিভিন্ন পদ ফিল আপ করবো বা আমার বিভিন্ন ভ্যাকেন্সিকে ফিল আপ করবো। হতে পারে আমার ম্যানেজারের দরকার, হতে পারে আমার জয়েন্ট সেক্রেটারি দরকার, হতে পারে আমার একজন সিনিয়র ম্যানেজার দরকার। এই ধরনের পোস্ট যখন আমরা ফিল আপ করতে চাই তখন আমরা প্রতিষ্ঠানের ভেতর বা বাইরে থেকে লোক নিয়োগ করি, অর্থাৎ কর্মী নিয়োগ করি। যখনই কর্মীদেরকে তুমি নিয়োগ করো একই লক্ষ্য অর্জনে তাদেরকে অনুপ্রাণিত করি। আচ্ছা, লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করলাম, যখন একটা লোককে তুমি নিয়োগ করলে, নিয়োগের পর সে স্বাভাবিকভাবেই খুব খুশি থাকে, সে ভাবে যে আমি একটা নতুন প্রতিষ্ঠানে জয়েন করছি। কাজ করতে করতে একটা সময় কি হয়, আমরা না একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। আমাদের মনে হয় যে এতদিন ধরে কাজ করছি, এই প্রতিষ্ঠান আমাকে আসলে কি দিল, এই প্রতিষ্ঠানে আমি কেন কাজ করছি, আমার এমন কিছু দরকার আছে, কিছু চাহিদা আছে যার কথা আমার প্রতিষ্ঠান জানে না। সো আমার সেই অভাবগুলো যখন পূরণ করার কাজটা করতে হয়, সেই অভাব পূরণের কাজটাকে আমরা বলে থাকি প্রেরণা দেয়া। অর্থাৎ আমার যা অভাব আছে, অর্থাৎ কর্মীর যা অভাব আছে, সেই অভাবগুলোকে দূর করা। অভাবগুলো মিট করার পর কি হয়, তুমি আবার পুনরুজ্জীবিত হও, তুমি আবার নতুন করে উদ্বুদ্ধ হও, তুমি আবার পুনরায় তোমার নিয়োগকালীন সময়ে যে পরিমাণে তোমার সন্তুষ্টি ছিল সেই পরিমাণে সন্তুষ্টি তোমার আবার ফিরে আসে। দ্যাটস ওয়াই তুমি কাজের প্রতি নতুন করে অনুপ্রাণিত হও। আর এই সম্পূর্ণ কাজটাকে আমরা বলে থাকি মোটিভেট করা, অর্থাৎ প্রেরণা দেয়া। যেমন আমরা যখন 10 মিনিট স্কুলে কাজ করি, আমাদের 10 মিনিট স্কুলে আমাদেরকে সবসময় বিভিন্নভাবে অনুপ্রাণিত করে থাকেন আইমান ভাইয়া, শামির ভাইয়া, সাকিব বিন রাশিদ ভাইয়া। এনারা আমাদেরকে কাজের মাঝখানে বিভিন্ন সময় বলে যে হ্যাঁ আচ্ছা ফাবলিহা ভালো কাজ করছো, আচ্ছা ফাবলিহা এখানে মনে হয় একটু ইমপ্রুভ করা যায়, আচ্ছা এই ক্লাসটা ভালো ছিল। এই ধরনের কথা যখন আমাদেরকে বলেন তখন আমরা ঠিক একইভাবে অনেক বেশি খুশি হয়ে যাই। মনে হয় যে না আচ্ছা আমার কাজের কি অন্তত অ্যাকনলেজ করছে। এই অ্যাকনলেজমেন্টের কাজটা কি আমরা বলে থাকি প্রেরণা দেওয়া। এই প্রেরণার কাজটা আমরা বিভিন্নভাবে দিতে পারি। প্রেরণার কাজটা বেসিক্যালি হয় দু ধরনের, একটা হতে পারে ব্যক্তিগত প্রেরণা, আরেকটা হতে পারে প্রাতিষ্ঠানিক প্রেরণা। ব্যক্তিগত প্রেরণাটা হচ্ছে যখন আমি একজন ইন্ডিভিজুয়াল, যদি আমাকে কেউ ফাবলিহা আহসানকে যদি কেউ বলে যে সাপোজ আমাকে একটা আইফোন 7 কিনে দিবে, উইচ ইজ প্রিটি অন, আমাকে কেউ আইফোন 7 কিনে দিচ্ছে না। আচ্ছা, তো আমাকে যদি কেউ বলে আইফোন 7 কিনে দিবে, আইফোন 7টা কিনে দিবে, এটা আমাকে কিনে দেওয়ার জন্য যদি কোনো একটা কাজ করতে বলে, আমি কিন্তু হাসি মুখে তার জন্য কাজটা করে দিব, তাই না? সো এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা প্রেরণা, দ্যাট মিনস আমাকে কোনো কিছু একটা দেওয়ার বিনিময়ে কোনো একটা কাজ করিয়ে নেওয়া। আর প্রাতিষ্ঠানিক প্রেরণা হচ্ছে যখন বলা হয় যে সাপোজ জনাব এক্সকে আমি বললাম যে আপনি যদি আমার এই প্রজেক্টের কাজটা যদি আপনি কমপ্লিট করে দিতে পারেন, তাহলে এটার উপর আমি আপনাকে 5% অর্থাৎ 5% হারে আমি আপনাকে একটা কমিশন দিব। এই কমিশনের কথা শুনে কিন্তু তিনি কাজ করতে আরো বেশি অনুপ্রাণিত হবেন। তিনি কি মনে করবেন যে হ্যাঁ আমি যদি কাজটা করে দিই তাহলে আমাকে 5% হারে একটা কমিশন দেওয়া হবে। আবার হতে পারে বলা হলো যে আপনারা যারা এতদিন ধরে আমাদের সাথে কাজ করছেন, যারা বিগত 5 বছর ধরে আমাদের প্রতিষ্ঠানে কাজ করছেন, তাদের জন্য আমরা এখন দিচ্ছি নতুন করে বাসস্থান ভাতা। অর্থাৎ আপনি যেখানেই বাস করেন না কেন, আপনাকে যে পরিমাণ ভাড়া আপনাকে বহন করতে হয় সে পরিমাণ আচ্ছা বাসস্থান হবে অ্যাকচুয়ালি, সেই পরিমাণ ভাড়ার টাকাটা আমরা আপনাকে অফিস থেকে দিয়ে দিব। যখন বলা হয় অফিস থেকে আমাকে বাসস্থানের ভাতা দেওয়া হবে, তখন আমি কি করি, আমি যে পরিমাণ ভাড়া বহন করতাম, ভাড়ার আমার লোডটা আমার উপর থেকে কমে গেল। এটা কিন্তু আমার জন্য একটা অনেক বড় প্রেরণা বা মোটিভেশন। আমি কি করব, আমি ওই প্রতিষ্ঠানের প্রতি আরো বেশি লয়াল হব, আমি তাদের সাথে কাজ করতে আরো বেশি অনুপ্রাণিত হব। আচ্ছা, এরপর চলে যাই প্রেরণাটাকে আমরা কিভাবে পরিমাপ করব। প্রেরণা পরিমাপের ব্যাপারটা হচ্ছে অর্থের মাপকাঠিতে। অর্থাৎ আমি যখন বলছি যে আমি কারো কাজকে অ্যাকনলেজ করব অথবা আমি কাউকে মোটিভেট করব, মোটিভেশনের ব্যাপারটা আসলে আসে কারো চাহিদা থেকে, অর্থাৎ কারো চাহিদা বা অভাব থেকে। এই অভাব বা চাহিদার কাজটাকে তুমি দুভাবে মিট আপ করতে পারো, অর্থাৎ তুমি দুভাবে এটাকে পূরণ করতে পারো। তুমি একটা করতে পারো আর্থিক দিক থেকে, আরেকটা করতে পারো অনার্থিক দিক থেকে। আর্থিক দিক থেকে যখন তুমি কারো চাহিদা বা অভাব পূরণ করছো, সেটা হচ্ছে যখন তার টাকার প্রয়োজন হয়। যেমন কাউকে বেতন দেওয়া। খেয়াল করে দেখো, তুমি কোনো কর্মীকে নিয়োগ করলে, নিয়োগ করার পর কখনো কি এরকম হয় যে তুমি তাকে বেতন না দিয়ে তাকে দিয়ে কাজ করাচ্ছ? সে কিন্তু কখনো তোমাকে ভলান্টিয়ারলি কোনো কাজ করে দেবে না,
এই আইডিয়াটাকে আমরা বলে থাকি যে বেতনের বিনিময়ে যখন আমি কাউকে কাজ দিচ্ছি, অর্থাৎ বেতনটা হচ্ছে তার একটা অভাব, এই অভাবটা আমি পূরণ করছি, এটাও কিন্তু এক ধরনের প্রেশার বা মোটিভেশন। তুমি যদি বেতন না দাও, খেয়াল করো, বেতন না দিলে কি কেউ তোমার সাথে কাজ করবে? তার মানে কি বেতনটা হচ্ছে তার জন্য একটা অভাব, সেই অভাবটা তুমি পূরণ করছো, তার মানে এটাও তার জন্য একটা মোটিভেশন। এবং এই মোটিভেশনটা হচ্ছে আর্থিক একটা মোটিভেশন বা প্রেরণা। আর্থিক নিরাপত্তা দেয়া, রাইট, বোনাস দেয়া, অ্যাডভান্স দেওয়া। যদি কখনো এরকম হয় তোমার কোনো কর্মী তোমার কাছে বললো যে আমার একটা বিশেষ প্রয়োজন, আমি আমার বাবার একটা অপারেশন করবো বা আমি আমার বোনের বিয়ে দিব, আমার কিছু অ্যাডভান্স প্রয়োজন, অর্থাৎ আমি কিছু অগ্রিম বেতন নিতে চাই, তুমি যদি তার এই কথাটা শুনে তাকে অগ্রিম বা অ্যাডভান্স প্রদান করে থাকো, তাহলে আমরা সেটাকে বলে থাকবো এক ধরনের আর্থিক প্রেরণা দেয়া। আবার বিভিন্ন ভাতা, যেটা বলছিলাম, বাসস্থান ভাতা হতে পারে, আরও হতে পারে চিকিৎসা ভাতা। এই ধরনের ভাতার কাজটাকে যখন আমরা ভাতা দেই বা এটাকে একটা টাকার পরিমাপের মাধ্যমে তার বিভিন্ন অভাব বা চাহিদা পূরণ করি, এটাও এক ধরনের প্রেরণা। অনার্থিক প্রেরণা হচ্ছে যেখানে টাকার কোনো কাজ নাই, বাট এই অনার্থিক প্রেরণাটাও কিন্তু তোমার জন্য একটা মোটিভেটর, অর্থাৎ এই মোটিভেশনটার ফলেও কিন্তু তুমি সেই কোম্পানির হয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করো। যারা আমাদের সাথে তখন ক্লাস করছো তাদের জন্য একটা ছোট কোয়েশ্চেন আছে, তা হচ্ছে যাদের এখনো ম্যানেজমেন্টের সিলেবাস কমপ্লিট হয়নি, আজকের ক্লাসটার পর যাদের ম্যানেজমেন্টের সিলেবাসটা কমপ্লিট হবে তারা একটু আমাকে কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দাও, আর তোমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করো কমেন্টে, যাতে করে তারাও তোমাদের সাথে এই ভিডিওটাতে সাথে জয়েন করতে পারে, আর লাইভ ভিডিওটা শেয়ার করো। আমি কিন্তু ওয়েট করছি জানার জন্য যে কাদের এখনো শেষ হয়নি সিলেবাস। সো অনার্থিক প্রেরণা নিয়ে কথা বলছিলাম। অনার্থিক প্রেরণার মধ্যে রয়েছে ফার্স্ট অফ অল নিরাপত্তা দেয়া। খেয়াল করো, তুমি এমন একটা জায়গায় তোমার প্রতিষ্ঠানটাকে স্থাপন করো যেখানে কোনো ধরনের কোনো নিরাপত্তা ব্যবস্থা নাই, যেখানে তুমি জানো যে সচরাচর ছিনতাই হয়, যেখানে সচরাচর চাঁদাবাজি হয়, এ ধরনের প্রতিষ্ঠানে কর্মীরা কাজ করতে অনাগ্রহ প্রকাশ করে। তারা কি চায়, যে একটা খুবই সিকিউরড একটা এরিয়ার মধ্যে আমার প্রতিষ্ঠানটা থাকুক, যেখানে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। আবার সুষ্ঠু কর্মপরিবেশ। তোমার যদি এমন হয় তুমি যেখানে অফিসটা, সাপোজ তোমার অফিসের বাইরে, সাপোজ তুমি হাজারিবাগে অফিস খুললা, তাহলে কি হবে, তোমার অফিসের বাইরে চামড়ার দুর্গন্ধ, তোমার কিন্তু সেখানে সুষ্ঠু কর্মপরিবেশ থাকবে না। আবার তোমার অফিসের পাশে খুব জোরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তোমার কর্মপরিবেশ কিন্তু ব্যাহত হবে। কেউ যদি কাজের প্রশংসা না করে, তাহলেও কিন্তু সেটা এক ধরনের ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করে। তুমি 10 বছর যাবত তোমার প্রতিষ্ঠানে কাজ করছো, একদিনও এসে তোমার বস তোমাকে বললো না যে ভাই আপনার কাজটা অনেক ভালো হচ্ছে, আপনি না থাকলে তো আমাদের প্রতিষ্ঠানটাতে আল্লাহ জানে কি হইতো। এই যে একটা কথা বললো, এটা কিন্তু তার কাজের অ্যাকনলেজ করা, অর্থাৎ প্রশংসা করা। যদি তুমি কাউকে কাজের প্রশংসা না দাও, সেই কর্মী কিন্তু অসন্তুষ্ট থাকবে, সে ভাববে সে হয়তো বা ভালো কাজ করতে পারছে না। আবার সুবিচার করা, কোন এক কর্মী তোমার প্রতিষ্ঠানে প্রতিদিন লেট আসে, তোমার অফিস শুরু হয় 9টায়, ভদ্রলোক প্রতিদিন আসে 9টা 45-এ, কোনোদিন আসে 9টা 40-এ। এই যে সে 9টা 45 9টা 40-এ আসে, আর অপরদিকে তুমি প্রতিদিন সকাল 9টায় যাচ্ছ, তাহলে কি করতে হবে, যেই লোক 9টা 40 9টা 45-এ আসে তাকে আমার অবশ্যই বকা দিতে হবে, তাকে নিশ্চয় আমার এই কথাটা বলতে হবে যে দেখেন আপনি আমার অফিসের যে রুলস যে রেগুলেশনস আপনি কিন্তু এগুলো ব্রেক করছেন, তো আপনি যদি এরকম 3 দিন করেন আমি কিন্তু আপনার জন্য একটা সিএল ধরবো, অর্থাৎ আমি আপনাকে ধরে নেবো যে আপনি একটা ক্যাজুয়াল লিভে আছেন। যখন তাকে এই পানিশমেন্টের ভয় দেখানো হবে, এরপর থেকে সে আবার ঠিক 9টায় এসে কাজ করা শুরু করবে। এবং যে ব্যক্তি প্রতিদিন সকাল 9টায় এসে কাজ করতো, তার জন্য এটা একটা সুবিচার প্রতিষ্ঠা, এবং এই সুবিচার যদি তোমার প্রতিষ্ঠানে না থাকে, তাহলে কিন্তু তোমার মধ্যে একটা অসন্তুষ্টি থাকবে। গণতন্ত্র, রাইট। গণতন্ত্রের ব্যাপারটা হচ্ছে, যখন তোমার কোম্পানিতে বা তোমার প্রতিষ্ঠানে বড় ধরনের কোনো ডিসিশন মেক করা হয়, সেই ডিসিশনে যদি তোমার কোনো ধরনের কোনো পার্টিসিপেশন বা তোমার কোনো ধরনের কোনো মতামত না থাকে, তাহলে কি হবে, যে তুমি এই প্রতিষ্ঠানে কাজ করছো ঠিকই, কিন্তু তোমার মতামতের কোনো গুরুত্ব নাই, সেক্ষেত্রেও কিন্তু তোমার মধ্যে একটা অসন্তুষ্টি দেখা দিবে। সো এই ছিল আমাদের আর্থিক আর অনার্থিক প্রেরণা। সো এখন আমরা দেখব, যদি তুমি এটা বুঝতে পারো যে আর্থিক আর অনার্থিক প্রেরণাটা বলতে আসলে কি বোঝাচ্ছে, তাহলে আমি আশা করবো যারা আমাদের সাথে ক্লাস করছো তারা ঝটপট আমাকে এই ছোট্ট প্রশ্নটার উত্তর দিতে পারবে। প্রশ্নটা হচ্ছে, ঈদুল আজহাতে বোনাস দেয়া নিম্নের কোন ধরনের প্রেরণা? খেয়াল করে দেখো, ঈদুল আজহা আমাদের দেশের একটা অন্যতম বড় ফেস্টিভ্যাল। সো ফেস্টিভ্যালগুলোতে বোনাস দেয়া আমাদের জন্য একটা ট্র্যাডিশন। সো তোমাকে যদি কোনো কারণে বোনাস দেওয়া না হয়, তাহলে এটা তোমার মধ্যে কি ধরনের ডিস্যাটিসফ্যাকশন বা অসন্তুষ্টি ক্রিয়েট করবে, এটা মনে করলেই তুমি বুঝতে পারবা
যে নিম্নের কোন ধরনের প্রেশনের মধ্যে এটা পড়ে। আমি এখানে তোমাকে খুব ইজিলি অপশনগুলো লিখে দিয়েছি, আমি আশা করবো তোমরা আমাকে ঝটপট উত্তরগুলো দিতে পারবে। জাস্ট আমাকে লিখে দাও যে কমেন্ট সেকশনে যে ঈদুল আজহাতে বোনাস দেয়া নিম্নে কোন ধরনের প্রেষণা। আমি কিন্তু দেখতে চাচ্ছি যে কারা কারা আমাকে রাইট কমেন্ট করছো। এক্স্যাক্টলি, আমি রাইট কমেন্ট দেখতে পাচ্ছি, আমি নামগুলো বলে দিই। নিরাদ, ফ্লোরা, সাখাওয়াত, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর কায়সার শান্ত লিখেছে অনার্থিক প্রেষণা। আচ্ছা ভাইয়া, তোমার এই ভুলটা আমি দূর করে দিচ্ছি। আসলে এটা অনার্থিক প্রেষণা কেন হবে না আমি এটা একটু বলে দিই। রাইট অ্যান্সারটা আগে দাগিয়ে নিই। রাইট অ্যান্সারটা হচ্ছে বি। অনার্থিক প্রেষণা এই জন্য হবে না, কেননা তুমি যখন বোনাস দিচ্ছ, বোনাসের এই ব্যাপারটা কিন্তু আমরা আমাদের বেতনের সাথে যোগ করে দেই। অর্থাৎ তুমি যে বছর তোমার ঈদুল আজহা, লাস্ট মান্থে আমাদের ঈদুল আজহা ছিল, রাইট? সো লাস্ট মান্থে আমরা বেতনের সাথে কি করেছি, একটা বোনাস যোগ করে দিয়েছি। আর যেসব প্রতিষ্ঠানে বোনাসটা দেওয়া হয়নি তারা কিন্তু খুবই মনে কষ্ট পেয়েছে। তারা বলেছে যে আচ্ছা আমরা এতদিন ধরে কাজ করছি, একটা ফেস্টিভ্যালে আমি আমার মানে বাসায় কুরবানি দিব, সো আমি গরু কিনবো, আমার টাকার দরকার। সো খেয়াল করো আমার কি দরকার, আমার দরকার টাকা। যারা রাইট অ্যান্সার দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমি ধরে নিচ্ছি যে তোমার সি ইউনিটের 30 তারিখের প্রিপারেশন অনেক ভালো, কনগ্রেচুলেশনস। সো রাইট অ্যান্সারটা ছিল বি। যদি আর কারো কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত তাহলে আমাকে কমেন্ট সেকশনে সেটা মেনশন করতে পারো। যদি তুমি বুঝতে পারো যে আমরা কেন ঈদ উল ফিতরের বোনাসটাকে আর্থিক বললাম, তাহলে এটা তোমার জন্য আরও একটা কোয়েশ্চেন। যারা এতক্ষণ আমাদের সাথে এই কোয়েশ্চেনটা অ্যান্সার করেছো ঈদ উল ফিতরের বোনাসের কথাটা, তারা যে রাইট অ্যান্সারটা দিতে পেরেছো, এই কথাটা তুমি তোমার ফ্রেন্ডদেরকে ট্যাগ করে আর লাইভ এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানিয়ে দাও, এবং তাদেরকেও নিয়ে এসো, তাদেরকে সঙ্গে নিয়ে নতুন কোয়েশ্চেনটা অ্যান্সার করো। নতুন কোয়েশ্চেনটা হচ্ছে, খেয়াল করো, বিনামূল্যে চিকিৎসা সেবা, বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া এটা কি ধরনের প্রেষণা? যেমন হতে পারে হঠাৎ করে তুমি একজন কর্মী একটা প্রতিষ্ঠানের, তোমার হঠাৎ করে বড় ধরনের কোনো অসুখ হলো, তখন কি হবে, তোমাকে একটা ভালো জায়গায় যেয়ে চিকিৎসা নিতে হবে, ট্রিটমেন্ট করাতে হবে। আর বাংলাদেশে যে কোনো ভালো জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করাতে গেলে স্বাভাবিকভাবে আমার অনেক খরচ বহন করতে হয়। তাহলে বলো বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া, এই বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া, আচ্ছা বিনামূল্যে চিকিৎসা সেবাটা আমি দেখতে পাচ্ছি আতিয়া, মাহাদি, নিশাত, সামিহা সবাই লিখছো এটা অনার্থিক প্রেষণা। আচ্ছা, এটাকে অনার্থিক প্রেষণা যারা বলছো তাদেরকে একটু বলি, যেহেতু আমরা সি ইউনিটের অ্যাডমিশন টেস্ট দিব, সো একটু ট্রিকি কিছু কোয়েশ্চেন আসতেই পারে। আচ্ছা, আমি ফার্স্টে লিখেছিলাম বিনামূল্যে। বিনামূল্যে কথাটা লেখার মানে হচ্ছে যে কিনা আমার কর্মীর জন্য এটা বিনামূল্য, অর্থাৎ তাকে কোনো খরচ বহন করতে হবে না। তার মানে কি, তার এই খরচটা আসলে বহন করছে কে? তার মানে তার এই খরচটা বহন করছে প্রতিষ্ঠান। যদি প্রতিষ্ঠান আমার হয়ে কোনো খরচ বহন করে তাহলে এটা আমাকে কি ধরনের মোটিভেশন দেয় বা কি ধরনের প্রেরণা দেয়? ডেফিনেটলি এটা আমার জন্য একটা আর্থিক প্রেরণা, কেননা সে আমার হয়ে, এক্স্যাক্টলি রাইট অ্যান্সার ইমরান, সাখাওয়াত, এগেইন আরেকজন লিখেছো মাহাদি। আচ্ছা মাহাদি, তুমি লিখেছো সরি বি হবে। আচ্ছা, তার মানে তুমি ভুলে এটাকে সি লিখেছিলে, আমি ধরে নিচ্ছি। সো ইয়াস, যারা রাইট অ্যান্সারটা বুঝতে পেরেছো তাদেরকে অনেক অনেক কনগ্রেচুলেশনস, তোমার সি ইউনিটের প্রিপারেশন বেশ ভালো আমি দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে যখন আমি বলেছিলাম যে বিনামূল্যে চিকিৎসা সেবা, তার মানে বিনামূল্যেটা আসলে কর্মীর দৃষ্টিকোণ থেকে বিনামূল্যে, তাহলে তার খরচটা বহন করছে তার প্রতিষ্ঠান। আর যদি প্রতিষ্ঠান খরচটা বহন করে থাকে তাহলে প্রতিষ্ঠান আমার হয়ে কিছু টাকা পে করছে। কেননা যখন আমি বলছি যে আমাকে ট্রিটমেন্টের জন্য অনেক টাকা খরচ করতে হবে, দেখো টাকাটা তো আমার ডাক্তারকে দিতেই হবে, তাহলে আমার টাকাটা যদি আমি না দিয়ে আমার প্রতিষ্ঠান দিয়ে ফেলে, তাহলে কিন্তু প্রতিষ্ঠান আমাকে কি দিচ্ছে, আমার হয়ে ওই পরিমাণ টাকাটা সে ডক্টরকে পে করছে। সে যদি ডক্টরকে পে করে দেয় তাহলে আমাকে আর ওটা পে করতে হচ্ছে না। তাহলে আমার যে পরিমাণ টাকা খরচ হওয়ার কথা ছিল সে পরিমাণ টাকা আমি খরচ না করে আমার প্রতিষ্ঠান খরচ করছে। যদি প্রতিষ্ঠান খরচ করে থাকে তাহলে এটা আমাকে এক ধরনের মোটিভেশন দেয়, এক ধরনের প্রেরণা দেয়। অর্থাৎ আমার যে বেতন, সেই বেতনের সাথে আমাকে একটা চিকিৎসা ভাতা দেয়া হচ্ছে, যে চিকিৎসা ভাতার জন্য আমি আমার ডাক্তারকে টাকা না দিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই টাকাটা আমি আমার ডাক্তারকে দিচ্ছি। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আর্থিক প্রেরণা। সো যারা যারা ফার্স্টে সি দাগিয়েছিলে তাদেরকে বলি তোমরা কেন সি দাগিয়েছিলে। আচ্ছা ফ্লোরা, রিজওয়ান, তোমরা বলেছো তোমরা বুঝতে পারোনি, যে এটা আমি আরেকবার বলে দিচ্ছি। আচ্ছা, যখন তোমার বড় ধরনের কোনো অসুখ হলো, সাপোজ একটা অসুখের জন্য তোমাকে কি করতে হবে, তোমার ডাক্তারকে কিছু ফিস দিয়ে তোমাকে ট্রিটমেন্ট করাতে হবে।
কোয়েশ্চেনটা ছিল বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া নিম্নের কোন ধরনের প্রেষণা। খেয়াল করো, আমাকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়াটা কোন ধরনের প্রেষণা, এটা আমি দেখব প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে। আর যখন আমি বলছি যে আমার কোনো একটা ট্রিটমেন্ট করাতে হবে, আমার ডাক্তারকে পেমেন্ট দিতে হবে ট্রিটমেন্টের জন্য, সো ডাক্তারের এই খরচটা তো আমাকে বিয়ার করতেই হবে, তাই না? কিন্তু কি বললাম, যে আমার চিকিৎসা সেবা দিতে কোনো টাকা বিয়ার করতে হবে না। তার মানে যদি কোনো অসুখ হয়, আমি অসুখের জন্য ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট করালাম, করানোর পর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ডাক্তারকে যে পরিমাণ টাকা আমার দিতে হবে ওই পরিমাণ টাকার আমি একটা বিল বানালাম। বিলটা বানিয়ে আমি আমার প্রতিষ্ঠানকে দেখালাম, আমার প্রতিষ্ঠান আমার হয়ে সেই পরিমাণ টাকা ডাক্তারকে দিয়ে দিল। যখন আমার প্রতিষ্ঠান আমার হয়ে এই বিলটা ডাক্তারকে প্রদান করে দেয়, তখন সেটা আমার জন্য এক ধরনের মোটিভেশন, একটা আর্থিক প্রেষণা। আমি দেখতে পাচ্ছি আমাকে কমেন্ট সেকশনে অনেকে বলেছো যে বুঝলাম। আচ্ছা, শেফা লিখেছো যে বুঝলাম, থ্যাংক ইউ। সামির আহসান, আচ্ছা তুমিও বুঝতে পেরেছো, তোমরা বুঝতে পারলে সেটা আমার কাজটা হয়ে গেল। আচ্ছা আপু, এটা তো কোম্পানির জন্য আর্থিক প্রেষণা আর কর্মীর জন্য অনার্থিক। আচ্ছা, প্রেষণাটা যখন বলছি যে এটা আমার কোম্পানির জন্য, তুমি বলেছো যে আর্থিক প্রেষণা, রাইট, এটা কোম্পানির জন্য আর্থিক প্রেষণা এবং এটা আমার জন্য আর্থিক প্রেষণা। কেননা আমার জন্য একটা টাকা আমাকে যেটা এক্সট্রা খরচ করতে হতো, ওই খরচটা এখন আমাকে আর করতে হচ্ছে না। আমি এখন খুবই রিল্যাক্সড ওয়েতে কাজ করতে পারছি। যদি আমি রিল্যাক্সড ওয়েতে কাজ করতে পারি, তার মানে কি, যে আমি খুবই সন্তুষ্ট, আর আমাকে সন্তুষ্ট করাটাই কিন্তু আমার প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। যদি সেটা মিট আপ হয়ে যায় এবং সেটা যদি টাকার মাধ্যমে হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো আর্থিক প্রেষণা, দ্যাটস ফাইন। যদিও এখানে লেখা আছে বিনামূল্যে চিকিৎসা সেবা, বিনামূল্যে কথাটা দেখে কেউ অনার্থিক দাগাবা না, বিনামূল্যে দেখে অনার্থিক দাগাবা না। কেননা বিনামূল্যে চিকিৎসা সেবা মানে আসলে আমার হয়ে প্রতিষ্ঠান এই খরচটা বিয়ার করছে, দ্যাটস ওয়াই এটা একটা আর্থিক প্রেষণা। যারা সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে বলে রাখি, সি ইউনিটে তোমার এই ধরনের কোয়েশ্চেন আসে যে বিনামূল্যে চিকিৎসা সেবা লিখে দিল বিনামূল্যে, বাট কেন জানি এটা অনার্থিক হবে না। কেন হবে না? কারণ এই খরচটা আমার হয়ে প্রতিষ্ঠান বহন করছে, তার মানে এটা আমাকে এক ধরনের মোটিভেট করছে, মোটিভেশনটা হচ্ছে অর্থ সংক্রান্ত, তাই একটা আর্থিক প্রেষণা। সিএমটি আসলে এই ধরনের কোয়েশ্চেন্স আসে। সো আমি আজকে তোমাদেরকে কেবল সেই টপিকগুলো দেখাবো যে টপিকগুলো থেকে সি ইউনিটে কোয়েশ্চেন বেশি আসে। আচ্ছা, এখন চলে যাই কিছু থিওরির দিকে। এই ধরনের থিওরি থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে। থ্যাংক ইউ বলেছো আমাকে মাহমুদ ইসলাম, তোমাকেও থ্যাঙ্কস ভাই, তুমি বুঝতে পেরেছো, এখানে আমি খুশি। আচ্ছা, সো কিছু প্রেষণা তত্ত্ব পড়বো, অর্থাৎ কিছু থিওরিজ পড়বো। থিওরিগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল চাহিদা সোপান তত্ত্ব। চাহিদা সোপান তত্ত্ব আমরা সবাই জানি, আব্রাহাম মাসলো এটা প্রবক্তা। আরও পড়বো দ্বি উপাদান তত্ত্ব। দ্বি উপাদান তত্ত্বটা তৈরি করেছেন বা এটার প্রবক্তা হচ্ছে হার্সবার্গ। এক্স ওয়াই তত্ত্ব নিয়ে আমি এর আগে অনেকবার কথা বলেছি, আজকে আরেকটু ডিটেলে বলবো। এটার প্রবক্তা ম্যাকগ্রেগর। আরেকটু দেখবো এক্সপেক্টেন্সি থিওরি, ভিক্টর ব্রুম। আচ্ছা, এক্সপেক্টেন্সি থিওরি থেকে তুমি যদি 10 বছরের প্রশ্ন দেখে আসো, 10 বছরের প্রশ্নটা সলভ করলে তুমি দেখবা যে এক্সপেক্টেন্সি থিওরি থেকে এই একটা কোয়েশ্চেন অনেকবার আসে, যে এক্সপেক্টেন্সি থিওরি এর প্রবক্তা কিংবা সরি ভিক্টর ব্রুম কোন প্রেষণা তত্ত্বের প্রবক্তা। আমি জানি না কেন এই কোয়েশ্চেনটা সি ইউনিটে অনেক আসে, এবং আজকে আমি এই একটা ছোট্ট একটা টেবিল দেখাচ্ছি, এই একটা টেবিল থেকে প্রিভিয়াস 10 ইয়ার্সে অনেক কোয়েশ্চেন এসছে। তুমি যদি একটু কষ্ট করে 10 বছরের প্রশ্নটা দেখে থাকো, এবং আমি জানি যে তোমরা যেহেতু প্রিভিয়াস 10 বছরের প্রশ্নটা অনেকবার অলরেডি দেখে ফেলেছো, কারণ আমি অনেক আগে থেকে এটা বলে আসছিলাম, 10 বছরের প্রশ্নে এই সংক্রান্ত এই টপিকগুলো রিলেটেড কোয়েশ্চেন আসে এক্সপেক্টেন্সি থিওরি নিয়ে, এক্স ওয়াই তত্ত্ব নিয়ে, দ্বি উপাদান তত্ত্ব নিয়ে, নিডস থিওরি, ম্যাকলেল্যান্ড, ইআরজি থিওরিটাও আজকে দেখবো। আর আরেকটা নতুন জিনিস দেখবো, সেটা হচ্ছে হথর্ন স্টাডিজ। হথর্ন স্টাডিজ থেকেও কোয়েশ্চেন আসে, যে হথর্ন স্টাডিজ, ইআরজি থিওরি, এই ধরনের টপিকগুলো নিয়ে আমরা এর আগে এইচএসসিতে খুব কম জেনে এসেছি। দ্যাটস ওয়াই আজকে আমরা এগুলো নিয়ে একটু ইন ডিটেল পড়বো, যে এলটন মেও তার হথর্ন স্টাডিজ, ক্লেটল আলডারফার তার ইআরজি থিওরি, ব্যাপারগুলো আসলে কি। তুমি যদি ব্যাপারটা কি এটা বুঝতে পারো, তাহলে তোমার এটা মুখস্থ করতে হবে না। আজকের এই 40-45 মিনিটের লাইভ ক্লাস করে তুমি খুব ইজিলি এটা দেখতে পারবে। সো ফার্স্ট আমরা দেখবো চাহিদা সোপান তত্ত্ব। চাহিদা সোপান তত্ত্বটা আব্রাহাম মাসলো আমরা এইচএসসিতে 1000 বার দেখে আসছি, রাইট? আচ্ছা, সো এখন আমরা দেখবো যে এটা মনে রাখার ইজিয়েস্ট ওয়ে কোনটা। কিছু ছোট ছোট আইকন নিয়ে আসছি, আমার মনে হয় যে এই ছবিগুলো দেখলে তোমার এটা খুব ইজিলি মনে থাকবে। সবাই জানি হায়ারার্কি, মাসলোস হায়ারার্কি মানে হচ্ছে আমাকে কিছু ধাপে আমার যে নিডস বা চাহিদাগুলো পূরণ করা হবে। তার মানে আমার প্রথম চাহিদা বা প্রথম নিডটা হচ্ছে যখন আমার নিড থাকে অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদির।
অন্ন বস্ত্র বাসস্থানের নিডস মানে হচ্ছে আমার যখন ফান্ডামেন্টাল নিড থাকে, ফান্ডামেন্টাল নিডগুলোকে মিট করার কাজটা হচ্ছে আমার একদম প্রথম পর্যায়ের নিড। সেকেন্ড হচ্ছে আমি চাই নিরাপত্তা। আচ্ছা, নিরাপত্তা মানে হচ্ছে আমি চাই আমার সেফটি থাকুক। তার মানে হচ্ছে যদি আমাকে বলা হয়ে থাকে, আচ্ছা জেড থিওরিটা কি? রাইট, জেড থিওরিটা আমাদেরকে দিয়েছেন জাপানিজ OZ আই গেস। সো জেড থিওরি থেকে আসলে এই একটা কোয়েশ্চেনই কেবল আসে, যেটার প্রবক্তা কিনি। দ্যাটস ওয়াই এইচএসসির বইতে যেটা আমরা পড়ে এসেছি, এটাকে আমি আজকে আর এটা বলে সময় নষ্ট করব না। যেগুলো আমরা জানি না আমরা আজকে সেগুলো নিয়ে কথা বলবো, কারণ আমার মনে হয় সি ইউনিটের আগে তোমাদেরকে যেটা তোমরা জানো না সেটা বলে দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। একজন ভাইয়া কোয়েশ্চেন করেছো, মাহাদি ERG কি? ERG থিওরিটা হচ্ছে এক্সপেক্টেন্সি, রিলেটেডনেস অ্যান্ড গ্রোথ, তিনটার ফার্স্ট অ্যালফাবেট নিয়ে করা। ERG থিওরিটা আমরা আজকে লাইভে পড়বো। মাহাদি তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে একটু পরেই তুমি তোমার এই প্রশ্নটার অ্যান্সারটা পেয়ে যাবে। কথা বলছিলাম নিরাপত্তা নিয়ে। তার মানে যদি আমাকে বলা হয় যে আমাকে, আচ্ছা আমার প্রতিষ্ঠান এক্স যদি আমাকে মানে একটা নিরাপত্তা দেয়, অর্থাৎ আমার বাসায় পৌঁছানো পর্যন্ত, যেমন যেটা বলছিলাম যে হয়তো বা তোমার প্রতিষ্ঠান এমন একটা জায়গা যেখানে খুব ছিনতাই হয়, ডাকাতি হয়, এই ধরনের একটা এলাকায় তোমার প্রতিষ্ঠানটা অবস্থিত। তোমার প্রতিষ্ঠান কি করলো, তোমার জন্য একটা পরিবহনের ব্যবস্থা করে দিল, যাতে করে তুমি তোমার অফিস থেকে সাপোজ এ এলাকা থেকে তুমি সি এলাকাতে খুব সহজেই যেতে পারো। তার মানে তোমার নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। এই ধরনের নিরাপত্তা নিশ্চিত করা যদি প্রশ্ন আসে যে চাহিদা সোপান তত্ত্বের কোন পর্যায়ের চাহিদা পূরণ করছে, তখন তুমি বলবে যেটা আমার নিরাপত্তা চাহিদা পূরণ করছে, অর্থাৎ আমার দ্বিতীয় ধাপের চাহিদা পূরণ করছে, অথবা আমার দ্বিতীয় ধাপের প্রেরণা দিচ্ছে। নেক্সট 3 নম্বরে এই সাইন দেখে কনফিউজ হওয়ার কিছু নাই। প্রতিষ্ঠান কখনোই তোমাকে অনেক বেশি ভালোবাসা দিতে পারবে না। যেটা দিতে পারবে সেটা হচ্ছে প্রতিষ্ঠান তোমাকে অনেক বেশি সামাজিক করতে পারবে। সামাজিক বলতে বোঝাচ্ছি যখন যেই পর্যায়ে এসে প্রতিষ্ঠানে কাজ করতে করতে যখন তোমার মনে হয় যে আমার সাথে মানুষের ইন্টারাকশন খুব কম, আমি চাই যে বেশি করে মানুষ আমাকে চিনুক, এই ধরনের নিডস যখন থাকে তখন সেটাকে আমরা বলে থাকি সামাজিক কিছু চাহিদা। এই ধরনের সামাজিক চাহিদা পূরণ করার কাজটাকে করে থাকে চাহিদা সোপান তত্ত্ব। বলা হয়ে থাকে এই দুটা চাহিদা পূরণ করার পর থার্ড স্টেপে যে চাহিদাটা আসে তা হচ্ছে সামাজিক চাহিদা, অর্থাৎ আমি চাই আরো বেশি সোশ্যাল হতে। যখন আমি মানুষের সাথে সোশ্যাল হতে চাই তখন প্রতিষ্ঠান কি করে, প্রতিষ্ঠান আমাকে বিভিন্ন পার্টিতে বা বিভিন্ন ধরনের দাওয়াতে ইনভাইট করে, বিভিন্ন মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়। এই ধরনের সামাজিকতার কাজটা হচ্ছে আমার তৃতীয় পর্যায়ের প্রেরণা। নেক্সট 4 নম্বর প্রেরণাটা কি? 4 নম্বর প্রেরণাটাকে আমরা বলে থাকি সেলফ এস্টিম। এস্টিম হচ্ছে যখন আমি সবসময় আত্মসন্তুষ্টি পেতে চাই। যেমন আমি চাই যে আমার যদি এখন একটা ভালো বাড়ি থাকে, আমি যে একটা ভালো বাড়ি তো আমার আছেই, আমি যে এখন একটা ভালো গাড়ি থাকুক। এই যে একটা ভালো গাড়ি থাকুক, একটা সময় তোমার কি ছিল, তোমার বাসস্থানই ছিল না, সেই পর্যায় থেকে তোমাকে একটা নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে, তোমাকে একটা বাড়ি দেওয়া হয়েছে। এখন তুমি জানো না আমি একটু ভালো, আমার রিক্সায় চড়তে ভালো লাগে না, আমার বাসের এই ঠেলাঠেলি ভালো লাগে না, আমি এখন একটা গাড়ি চাই। সো এই যে গাড়ি চাও, এটা হচ্ছে তোমার সেলফ এস্টিম। এই পর্যায়ে আসার পর যখন প্রতিষ্ঠান তোমাকে একটা গাড়িও দিচ্ছে, তখন সেটা হচ্ছে তোমার জন্য সেলফ এস্টিমটাকে বাড়িয়ে দিচ্ছে, যে না ভাই আমি এখন আর বাসে টাসে চলি না, আমার এখন গাড়ি ছাড়া তো আমি চলাচল করতে পারবো না। এটা হচ্ছে তোমার সেলফ এস্টিমের পর্যায়। আর ফাইনাল যে পর্যায়টা সেটাকে আমরা বলে থাকি সেলফ অ্যাকচুয়ালাইজেশন। যেমন হতে পারে তোমার প্রতিষ্ঠানে তুমি অনেক বছর ধরে কাজ করছো, আচ্ছা যে বছর তোমার মনে করো তুমি আর মাত্র 3 বছর কাজ করছো, তখন প্রতিষ্ঠান কি করলো, প্রতিষ্ঠান তোমাকে একটা অ্যাওয়ার্ড দিল। এই অ্যাওয়ার্ডটা তোমাকে সে কেন দিল? এই অ্যাওয়ার্ডটা সে তোমাকে দিল যে তুমি 10 বছর ধরে সব সময় খুবই পাংচুয়াল হয়ে এসছো। তার মানে তুমি এই 10 বছর 10 বছর ধরে কাজ করছো, আর মাত্র বাকি মনে করো 5 বছর। তোমাকে এরকম একটা পর্যায়ে এসে সে তোমাকে বললো যে আপনি প্রিভিয়াস 10 বছরে কখনো কোম্পানিতে লেট করে আসেন নাই, যেহেতু আপনি প্রতিষ্ঠানে সবসময় খুবই পাংচুয়াল ছিলেন। এটা আমাদের জন্য একটা অনেক বড় প্রাপ্তি, কেননা আপনি আমাদের একজন খুবই লয়াল একজন কর্মী ছিলেন। দ্যাটস ওয়াই এই অ্যাওয়ার্ডটার কাজটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যে হ্যাঁ আমি আপনাকে এমন একটা অ্যাওয়ার্ড দিলাম যেটা কিনা আপনি সারা জীবন ধরে রাখতে পারবেন, এবং এটা আপনার জন্য মানে এটা হচ্ছে তাকে যে ধরনের মোটিভেশন দিবে সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, অর্থাৎ আত্মমর্যাদাটাকে তার বাড়িয়ে দিবে। আর এই ছিল চাহিদা সোপান তত্ত্ব। তুমি যদি খুব সহজেই এই একটা স্লাইড মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু তোমাকে এর উপর ভিত্তি করে
যে কোনো ধরনের কোয়েশ্চেন করা হোক না কেন সেটা কিন্তু তোমার জন্য অ্যান্সার করাটা অনেক বেশি ইজি হবে সি ইউনিটে। আর এখানে তো আমি খুব বেশি জায়গা পাইনি, সো এখানে আমি তোমাদেরকে আলাদা করে দেখানোর জন্য এই স্লাইডটা করেছি যে আসলে কোন কোন ধরনের কাজের মাধ্যমে আমরা এই নিডসগুলোকে মিট আপ করি। বলছিলাম একদম ফান্ডামেন্টাল নিডস, তাই না? সো আমার ওই ফান্ডামেন্টাল নিডসের মধ্যে একটা হচ্ছে নিম্নতম মজুরি নিশ্চিতকরণ। দেখো এখান থেকে কিন্তু সি ইউনিটে কোয়েশ্চেন আসতে পারে যে নিম্নতম মজুরি নিশ্চিতকরণ চাহিদা সোপান তত্ত্বের কোন পর্যায়ের মোটিভেশন বা প্রেরণা। নিম্নতম মজুরি ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে একটা ব্যাপার আছে মজুরি কমিশন। মজুরি কমিশন কি করে? বাংলাদেশে মজুরি কমিশন তারা ঠিক করে যে তুমি যে কোনো প্রতিষ্ঠানে কাজ করো না কেন তোমার নিম্নতম মজুরিটা কত হতে পারে। যেই নিম্নতম মজুরি নিয়ে বিভিন্ন গার্মেন্টস সেক্টর বলতে পারো, তোমার বিভিন্ন ধরনের কারখানা, শ্রমিক কারখানা, আরও হতে পারে তোমার লঞ্চের শ্রমিকরা, পাথর ভাঙে যারা যারা এই ধরনের লেবার, যারা খুব খেটে কাজ করে, তাদের ক্ষেত্রে কি হয়, যারা খুব ফিজিক্যাল এই ধরনের লেবারটা বেশি দেয় আমাদেরকে, তাদের ক্ষেত্রে না অনেক সময় আমরা মজুরিটা ঠিকভাবে পে আউট করি না। সো এই যে মজুরিটা যদি তুমি ঠিকমতো না দিতে পারো, এটা তোমার মধ্যে যে ধরনের ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করবে সেটা হচ্ছে একেবারে ফান্ডামেন্টাল একটা নিড এবং নিম্নতম মজুরি নিশ্চিতকরণ। এই কারণে চাহিদা সোপান তত্ত্বের প্রথম পর্যায়ের প্রেরণা। সেকেন্ড হচ্ছে বাসস্থান চিকিৎসা ভাতার কথা বলছিলাম যে হ্যাঁ এই ধরনের ভাতা তোমার মধ্যে একটা নিরাপত্তা সৃষ্টি করে যে হ্যাঁ আচ্ছা যদি কোনো কারণে আমাকে আমার ভাড়াটিয়া আমার বাড়িওয়ালা আজকে বলে, আচ্ছা একজন লিখেছে নাইস প্রেজেন্টেশন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, বাট আই লাইক ইউর ওয়ে অফ, ওকে ফাইন, থ্যাংক ইউ, আমার প্রেজেন্টেশন ভালো, এটা বলার জন্য আমাকে আপনি মোটিভেট করছেন। এবং খেয়াল করো বন্ধুরা যে আজকে আমাদের সাথে আছেন আহমেদ খালেদ ভাইয়া আমাকে যে এইমাত্র বললেন যে তিনি আমার প্রেজেন্টেশনটা একটা প্রশংসা করলেন, এটা কিন্তু আমাকে এক ধরনের মোটিভেশন দিল। আচ্ছা এখানে অর্থের কোনো আদান প্রদান নেই, দ্যাটস ওয়াই এটা ছিল একটা আর্থিক প্রেরণা। এবং এই ধরনের ছোট ছোট ঘটনাকে যদি তোমার পড়ার সঙ্গে তুমি লিঙ্ক করতে পারো তাহলে দেখবা তোমার জন্য সি ইউনিটের পরীক্ষাটা একেবারে একটা ছেলে খেলা, মানে এটা খুব একটা টেনশনের কিছু নাই, খুবই চিল্ড মুডে পরীক্ষার হলে যাবা 30 তারিখে, এবং 30 তারিখে তুমি পরীক্ষার হলে তোমার অ্যাটেম্পটা কীভাবে নিবা, অ্যাপ্রোচটা কী হবে, আশা করি এটা নিয়ে তোমাদের সাথে লাইভেও আমার কিছু কথা বলার আছে। সো ওটা নিয়েও না হয় কথা হবে। কথা বলছিলাম বাসস্থান ভাতা, চিকিৎসা ভাতা নিয়ে। সো এই ধরনের ভাতার ফলে কি হয়, কোনো কারণে যদি তোমার বাড়িওয়ালা তোমাকে বলে যে আচ্ছা তোমাকে নেক্সট মান্থ থেকে বাড়ি খালি করে দিতে হবে, আমার ছেলে আমেরিকা থেকে আসবে, এসে সেখানে থাকবে, আমি কোথায় যাব ভাই? আমার তো যাওয়ার জায়গা নেই। তখন কি হবে, আমার জন্য যদি আমার প্রতিষ্ঠান কিছু পরিমাণে বাসস্থান ভাতা দেয়, তার মানে আমার কাছে এক্সট্রা টাকা আছে, যার ফলে আমি হয়তো বা কিছু টাকা বেশি খরচ করে একটা নতুন করে জায়গায় ভাড়া নিতে পারবো। এই ধরনের নিরাপত্তাটা আমাকে আমার প্রতিষ্ঠান দিতে পারে। এটা হচ্ছে এই নিরাপত্তাটা, এই ধরনের ফান্ডামেন্টাল নিড পূরণ করার পরবর্তী ধাপ। হতে পারে সেটা চিকিৎসা ভাতা, যেটা বলছিলাম যে আমার হঠাৎ করে বড় ধরনের কোনো অসুখ হলো, তখন আমাকে কী করতে হবে, ডাক্তারকে তো আমার ঠিকই ট্রিটমেন্ট করাতে হবে ডাক্তারের কাছে, এত বড় বিল এটা কে মিট আপ করবে? এটা মিট আপ করবে আমার প্রতিষ্ঠান। নেক্সট, যখন সন্তানের স্কুলের বেতন, কাজের প্রশংসা করা, এই কাজগুলো করা হয় তখন কি হয়, সন্তানের স্কুলের বেতন, আমি তখন চিন্তা করব আল্লাহ আমার যে কোম্পানির মানে ম্যানেজার, তিনি আমার এত কিছু চিন্তা করেন, মানে আমাকে নিয়ে তিনি এত ভাবেন, তিনি আমার সন্তানের স্কুলের বেতনটা যখন বলছেন যে উনি এটার জন্য আমার স্যালারির সাথে এক্সট্রা কিছু টাকা দিচ্ছেন, এটা আমার জন্য একটা অনেক বড় মোটিভেশন। ঠিক আছে, আমি তখন মনে করবো যে আমার প্রতিষ্ঠান আমাকে খুব আপন ভেবে নিচ্ছে। আচ্ছা একজন লিখেছে ভাতা মানে কি? ভাতাটা হচ্ছে, আমরা জানি আমরা স্যালারি নেই, তাই না? স্যালারিটাকে আমরা বলে থাকি যে একটা বেসিক হারে আমাকে স্যালারি দেওয়া হয়, অর্থাৎ একটা এমন বেসিক পরিমাণে দেওয়া হয় যেটা কিনা আমার সাথে যারা যারা কাজে জয়েন করেছে সবার জন্য সেম। আচ্ছা এই স্যালারির সাথে যোগ হয় বিভিন্ন ধরনের ভাতা। ভাতা বলতে আমরা বুঝাই যখন আমাকে আমার এই বেসিক স্যালারিটার সাথে যোগ আরও কিছু যোগ হবে। যোগগুলা কি কি হতে পারে? যোগ হতে পারে যে আমার বাসস্থান ভাতা, চিকিৎসা ভাতা, আরও হতে পারে আমার জন্য আমাকে ট্রেনিং করালো, এই ধরনের কাজের জন্য যখন আমাকে নির্দিষ্ট পরিমাণে কিছু টাকা এক্সট্রা দেওয়া হয় আমার বেসিক টাকা থেকে, যে পরিমাণ টাকার জন্য আমি এখানে জয়েন করেছি, এটার সাথে যা যা যোগ হয় সেগুলোকে আমরা বলে থাকি ভাতা। আবার যখন আমি এই স্টেজ থেকে এই স্টেজে চলে আসছি, তখন যেটা বলেছিলাম যে আমার সেলফ এস্টিম, আমার তখন মনে হয় যে আচ্ছা আমার তো শুধু বাড়ি হলে চলবে না, আমার গাড়িও লাগবে। যেই পর্যায়ে এসে তুমি বলছো তোমার বাড়ির সাথে গাড়িও লাগবে, তার মানে গাড়ির জন্য তো তোমার এক্সট্রা কিছু টাকাও ইনকাম করতে হবে। তখন তোমার কি মনে হয়? তখন মনে হয় যে না, আমি এত বছর ধরে কাজ করছি, এইগুলা দিয়ে এখন আর আমার পোষায় না, আমার একটু 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 উপরে ওঠা লাগবে। তখন তোমাকে কি করা হয়? পদোন্নতি দেওয়া হয়। কোয়েশ্চেনটার রিজন হচ্ছে পদোন্নতি দেয়া চাহিদা সোপান তত্ত্বের কোন পর্যায়ের প্রেরণা?
চতুর্থ পর্যায়ের। কেননা তুমি যখন নাকি সামাজিক হয়ে যাচ্ছ, এরপর তোমার মনে হয় এত মানুষের সাথে মিশছি, তার মানে এখন আমাকে একটু পদোন্নতি দিতে হবে। কেন? যে আচ্ছা বয়স তো 30 হয়ে গেল, এখন তাহলে আমাকে একটু বিয়ে করতে হবে। বিয়ে করতে গেলে তো সবাই চায় যে একটু একটা ভালো একটা পজিশন থাকুক সমাজে। দ্যাটস ওয়াই আমরা তখন কী চাই? আমরা তখন চাই যে আমার একটু পজিশনটা বাড়ুক, তার মানে আমার একটা পদোন্নতি হোক বা আমার একটা প্রমোশন হোক। নেক্সট বলেছিলাম আমাকে একটা অ্যাওয়ার্ড দিল। অ্যাওয়ার্ড দিলে আমি খুব খুশি হয়ে গেলাম, তাই না? ঠিক একইভাবে নিজস্ব ফান্ড তৈরি করা। তুমি একটা প্রতিষ্ঠানে তুমি 30 বছর ধরে কাজ করেছো, তুমি কি বললা যে আমি তো কিছুদিন পর রিটায়ার করব, আমি তো অনেক এই প্রতিষ্ঠানকে অনেক কিছু দিলাম, সো আমি চাই যে আমার নামে এখানে একটা ফান্ড করা হোক। এই ফান্ডে আমি প্রতি বছর নির্দিষ্ট পরিমাণে টাকা এখানে দিব। এই ফান্ড থেকে তাদেরকে প্রতি 30 বছর পর, যারা এই কোম্পানিতে 30 বছর একটানা কাজ করবে, তাদেরকে যখন তারা একেবারে শেষ সময়ে এসে যখন তারা টাকাটা নিবে, প্রভিডেন্ট ফান্ডের টাকা নিবে, তার সাথে আমার ফান্ড থেকে তুমি কিছু টাকা যোগ করে দিয়ে দিবা। এই যে আমি আমার নামে একটা ফান্ড করলাম, কেন? এই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা কিনা সর্বশেষ ধাপ চাহিদা সোপান তত্ত্বের। এরপর দেখবো হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব। আচ্ছা বন্ধুরা, যারা আমার সাথে আছো, যারা ক্লাস করছো এবং তোমাদের মনে হচ্ছে কিছুটা হলেও নতুন জিনিস শিখতে পারছো, তারা তাদের বন্ধুদেরকে কিন্তু ট্যাগ করতে ভুলো না, আর এই ভিডিওটা শেয়ার করো। কেননা তোমরা জানো শেয়ার করলে তোমার বন্ধুরা যারা অনলাইন আছে তারা দেখতে পারবে এবং এর ফলে ওরাও হয়তো ক্লাসটা করতে উদ্বুদ্ধ হবে। আর তাতে করে কী হবে, তোমার সি ইউনিটে তুমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে চান্স পাবে হোপফুলি, তখন তোমার সাথে তাদের দেখা হবে এবং তাদেরকে নিয়ে তুমি একসাথে ক্লাস করতে পারবে। আচ্ছা, সো যারা কিনা অলরেডি জানো যে দ্বি উপাদান তত্ত্বটা কিনি, দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা কিনি, তারা একটু আমাকে নিচের কমেন্ট সেকশনে মেনশন করে দাও যে দ্বি উপাদান তত্ত্ব এর প্রবক্তা কে। তোমাদের জন্য একটা ছোট প্রশ্ন, যে দ্বি উপাদান তত্ত্ব এর প্রবক্তা কে? আমি জানি যে তোমরা এটা অলরেডি জানো, ইনফ্যাক্ট আমি এর আগের একটা স্লাইডে এটা বলে এসেছি। তোমার জন্য যারা নাকি এখনো সি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা ছোট কোয়েশ্চেন, যে দ্বি উপাদান তত্ত্ব, 2 ফ্যাক্টর থিওরি, অথবা এটাকে আরও বলে হাইজিন থিওরি, এই থিওরিটার প্রবক্তা কে? আমি ওয়েট করছি তোমাদের কমেন্টের জন্য। কমেন্ট সেকশনে একটু প্লিজ আমাকে মেনশন করে জানিয়ে দাও যে দ্বি উপাদান তত্ত্ব এর প্রবক্তা কে। আমি কিন্তু ওয়েট করে আছি তোমাদের অ্যান্সার পাওয়ার জন্য। আচ্ছা, অ্যান্সার আসতে শুরু করেছে। সবার ফার্স্টে আমি যার নামটা নিব তিনি হচ্ছে নিশাত শারমিন। আমাকে সবার আগে নিশাত অ্যান্সার করে দিয়েছে। নিশাত কিন্তু তাহলে তোমাদের থেকে মানে অনেক আগানো আমি দেখতে পাচ্ছি। সামিহা, তন্ময়, ফ্লোরা, থ্যাংক ইউ সো মাচ। তপু, হ্যাঁ আচ্ছা, তানভীর, থ্যাংক ইউ সো মাচ। হার্জবার্গ, দিস ইজ রাইট অ্যান্সার। কেন বললাম? আমি চাচ্ছিলাম ক্লাস করার সময় যাতে পুরনো যা যা পড়েছো এটা যাতে ভুলে না যাও। দ্যাটস ওয়াই এটা ছিল তোমাদের জন্য একটা ছোটো কোয়েশ্চেন। যারা এখন পর্যন্ত কমেন্ট করোনি তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে আসলে তোমার মনে আছে যে এতক্ষণ ধরে যা যা পড়ছো কাজে তোমার মাথায় আছে। এটা আমার পর্যন্ত আমাকে জানানোর জন্য একটা ছোট প্রয়াস, যাতে করে প্রবক্তা কে এটা বলার সাথে সাথে তোমার মনে পড়ে যে আচ্ছা এর আগে আমরা এটা পড়ে এসেছি, এরপর এটা পড়বো, যাতে লিঙ্ক আপ করতে আমার জন্য ইজি হয়। সো দ্বি উপাদান তত্ত্বটা পড়বো। দ্বি উপাদান তত্ত্বের মেইন যেটা বলবো সেটা হচ্ছে, দ্বি উপাদান তত্ত্বকে দুটা ভাগে ভাগ করা হয়, অর্থাৎ দুই ধরনের ফ্যাক্টর আমাকে আমার চাহিদা বা আমার নিডটাকে মিট আপ করে। দু ধরনের ফ্যাক্টর হচ্ছে, একটাকে বলে হাইজিন ফ্যাক্টর, আরেকটাকে বলে মোটিভেশনাল ফ্যাক্টর। হাইজিন ফ্যাক্টরের মধ্যে যা যা থাকে সেটা হচ্ছে যেমন বেতন ভাতা, আরও থাকে প্রতিষ্ঠানের নিয়ম নীতি, সুষ্ঠু তদারকি করা, চাকরির নিশ্চয়তা, কর্মপরিবেশ। এই ধরনের কাজকে আমরা বলে থাকি যে কাজগুলো যদি আমার না থাকে তাহলে আমি সেই প্রতিষ্ঠানে কাজ করব না। খেয়াল করে দেখো, হাইজিন ফ্যাক্টর আর মোটিভেশনাল ফ্যাক্টর দুভাগে ভাগ করার রিজন হচ্ছে, কিছু ফ্যাক্টর আছে যেগুলো না থাকলে আমি আমার প্রতিষ্ঠানে কাজ করব না, আর কিছু ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলো আমাকে না দিলে আমার একটুখানি মন খারাপ থাকবে, আমি নর্মাল থাকবো, বলবো যে আচ্ছা ঠিক আছে এটা নাই। বাট যদি এই ফ্যাক্টরগুলো আমার প্রতিষ্ঠানে না থাকে, হাইজিন ফ্যাক্টর, তাহলে কিন্তু আমি সেখানে কাজ করব না। আমি বলবো যে আমি এই প্রতিষ্ঠানে কাজ করব না যদি এই ফ্যাক্টরগুলো না থাকে। আর যদি আমাকে মোটিভেট করা না হয় তাহলে কি থাকবে? আগে দেখিয়েছিলাম যে আমার একটা পর্যায়ে মন খারাপ হয়, সো আমার মন খারাপ থাকবে, কিন্তু এর মানে এই না যে আমি কাজ করব না, কাজ করব কিন্তু আমার মন ভালো থাকবে না। আর যদি এই ফ্যাক্টরগুলো না থাকে তাহলে আমি কোনোভাবে সেই পজিশনে কাজ করব না। সো যেই ফ্যাক্টরগুলো থাকলে কাজ করলে আমার মনটা খারাপ থাকবে, তা হচ্ছে যদি কেউ কাজের প্রশংসা না করে, যদি কেউ আমি যে কাজ করছি কাজের উপর যদি আমার কোনো
কর্তৃত্ব না থাকে, অর্থাৎ আমি যদি এটার বস না থাকি, যদি আমার আন্ডারে কিছু মানুষ কাজ না করে। আবার তোমাকে একটা কাজ করতে দেওয়া হলো, তুমি কিছু মানুষের উপর কর্তৃত্ব করলে, কিন্তু তোমার কোনো দায়িত্ব দেওয়া হলো না, তাহলে কি হবে? আমার মনে হবে যে আচ্ছা আমার প্রতিষ্ঠানে মনে হয় কেউ আমার উপর বিশ্বাস করে না। তোমার যদি একটা প্রতিষ্ঠানে তুমি 7-8 বছর কাজ করছো, তোমার কোনো পদোন্নতি নাই, তখন তোমার মনে হবে যে আচ্ছা আমি এত বছর ধরে কাজ করছি, আমার থেকে বয়সী ছোট মানুষ এসে আমার উপরে পজিশনে কাজ করছে, আমাকে তো কোনো পদোন্নতি দেওয়া হলো না। যদি তা হয় তাহলে কি হবে? তুমি কাজ করবা ঠিকই, কিন্তু তোমার মন খারাপ থাকবে। নেক্সট, সম্মান। হ্যাঁ, তোমাকে যদি তোমার দেখো যে তুমি কাজ করছো অফিসে, প্রতিদিন 9টা-5টা অফিস করো, কিন্তু তোমার অফিসের ক্লার্ক তোমাকে দেখলে সালাম দেয় না, তখন কিন্তু তোমার আসলে মন খারাপ হবে না? আচ্ছা, সো হার্জবার্গ আমাদেরকে বলেছেন যে কিছু ফ্যাক্টর কোম্পানিতে প্রতিষ্ঠানে থাকাই লাগবে, আর কিছু হচ্ছে এমন ফ্যাক্টর যা প্রতিষ্ঠানে থাকা উচিত। যেগুলো থাকাই লাগবে সেটা হচ্ছে হাইজিন ফ্যাক্টর, আর যেগুলো থাকা উচিত সেটা হচ্ছে মোটিভেশনাল ফ্যাক্টর। যেমন তিনি আমাদেরকে বলেছেন যে এই 2 ধরনের ফ্যাক্টরের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে একটা হচ্ছে প্রেরণা, আর একটা হচ্ছে আমার হাইজিন ফ্যাক্টর। হাইজিন ফ্যাক্টর বা অপরিহার্য উপাদান হচ্ছে যদি আমার কোনো কারণে না থাকে, তাহলে কি হবে? তাহলে আমার অসন্তুষ্টি বা ডিস্যাটিসফ্যাকশন থাকবে, অর্থাৎ আমি সেখানে কোনোভাবেই কাজ করতে চাবো না। আমি বলবো যে আপনি আমাকে বেতন দিবেন না, আর ইউ সিক, আপনি আমাকে বেতন দিবেন না, আমি আপনার জন্য কাজ করব, অসম্ভব। আর যদি তোমাকে এটা দেয়া হয় তাহলে কি হবে? তুমি নর্মাল থাকবা। আবার প্রেরণা বা মোটিভেশন, যদি মোটিভেশন তোমাকে দেয়া না হয় তাহলে কি হবে? তুমি নর্মাল থাকবা, তুমি বলবা যে দেয়া হচ্ছে না, দিলে ভালো হয় আর কি, দেয়া উচিত। আর যদি তোমাকে এটা দেয়া হয় তাহলে তুমি কাজের প্রতি অনেক বেশি সন্তুষ্ট থাকবে, অর্থাৎ তুমি আরো বেশি কাজ করতে আগ্রহী হবে। এই আইডিয়াটা আমাদেরকে দিয়েছেন হার্জবার্গ। অর্থাৎ আমাকে যদি বেতন ভাতা না দেয়া হয়, আমাকে যদি প্রতিষ্ঠানের সুষ্ঠু নিয়ম নীতি না দেওয়া হয়, অর্থাৎ আমাকে যদি সুষ্ঠু তদারকি না করা হয়, চাকরির নিশ্চয়তা না দেওয়া হয়, এই ধরনের কাজ না থাকলে, যদি আমাকে এটা না দেওয়া হয় তাহলে আমার মধ্যে একটা অসন্তুষ্টি থাকবে। আর যদি এটা দেয়া হয় তাহলে আমি নর্মালি সেই প্রতিষ্ঠানে কাজ করতে থাকবো। আবার ঠিক অপোজিট দিকে, যদি আমাকে কাজের প্রশংসা করা না হয়, কর্তৃত্ব দেয়া না হয়, দায়িত্ব দেয়া না হয়, পদোন্নতি দেয়া না হয়, তাহলে কি হবে? আমি নর্মাল থাকবো। আর যদি দেয়া হয় তাহলে আমি অনেক বেশি খুশি হব এবং আমি খুব সন্তুষ্টির সাথে সেখানে কাজ করব। যদি তুমি সেটা বুঝতে পারো, এতক্ষণ ধরে আমরা কি বলছিলাম, যদি তোমার কোনো কনফিউশন না থাকে তাহলে আমাকে ঝটপট এই ছোট্ট প্রশ্নটার উত্তরটা করে দাও। ছোট্ট প্রশ্নটা হচ্ছে, গার্মেন্টস কারখানায় আমরা সচরাচর এটা দেখে থাকি যে প্রতিবার হয় কি ঈদের আগে না গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে না অনেক ঝামেলা হয়। আমরা দেখে থাকি যেটা আন্দোলন করে, অনেক সময় দেখা যায় যে আমাদের যারা ডিরেক্টর থাকে, ম্যানেজার থাকে, ওদেরকে লকডাউন করে রাখে। এই যে ব্যাপারগুলো হয়, বেতন বৃদ্ধির আন্দোলন, অর্থাৎ আমাকে হার্জবার্গের কোন নীতির আওতাধীন আমাকে বেতন দেওয়া হচ্ছে না, অর্থাৎ আমাকে যদি বেতন দেওয়া না হয়, অনেক সময় দেখা যায় যে তোমাকে বেতন দেওয়া হচ্ছে না, তোমার কোনো একটা ঈদ হলো, কোনো একটা ঈদে যদি তোমাকে বেতন দেওয়া না হয় তাহলে কি হবে? তুমি কি ঈদ করতে পারবা না? তখন কি হয় যে আমরা চাই যে আমাদের ঈদের আগে বেতনটা ঠিক মতো পে আউট করে দেওয়া হোক। এই বেতন দেওয়ার কাজটাকে যদি না দেওয়া হয় তাহলে এটা হার্জবার্গের কোন তত্ত্বের আওতাধীন? আমাকে একটু ঝটপট রাইট অ্যান্সারটা দিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করছো। আদনান, সুমাইয়া, আচ্ছা, ওকে, দেবাশিস, আচ্ছা, নিশাত শারমিন অ্যান্সার করেছো এ। আপু আমার মনে হয় তুমি এটা কেন অ্যান্সার করলে আমি বুঝতে পারলাম না, তোমার জন্য আরেকবার রিপিট করছি। রাইট অ্যান্সার যারা যারা দিচ্ছ, সামিহাত, মাহমুদুল রাহাত, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের অ্যান্সারটা রাইট, উইচ ইজ অপরিহার্য বা হাইজিন উপাদান। আচ্ছা, যারা যারা অ্যান্সার করছো, একজন অ্যান্সার করেছো নিশাত, তুমি অ্যান্সার করছো এক্স তত্ত্ব। তোমার ভুলটা ভাঙিয়ে দিই, এক্স তত্ত্বটা কেন হবে না? এক্স তত্ত্বটা আসলে ম্যাকগ্রেগরের থিওরি। আমরা ম্যাকগ্রেগরের থিওরিটা একটু পরে পড়বো। এখানে আমরা যেহেতু বলেছি হার্জবার্গ, এই ওয়ার্ডটা মেনশন করে দিয়েছি, তার মানে তোমাকে হার্জবার্গের 2 ফ্যাক্টর থিওরি থেকে একটা রাইট অ্যান্সার দেখাতে হবে। আচ্ছা, শরীফ, রামিম, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, তোমাদের অ্যান্সারটা রাইট, অপরিহার্য বা হাইজিন উপাদান। হাইজিন উপাদানের মধ্যে বলেছিলাম যে বেতন দেয়া, ভাতা দেয়া, এগুলোকে বলেছিলাম যে অপরিহার্য উপাদান। আর দ্যাটস ওয়াই আমাদের গার্মেন্টস কারখানায় যখন বেতন দেওয়া না হয় ঈদে, তখন তাদের ঈদটা একেবারেই মাটি হয়ে যায়। দ্যাটস ওয়াই এই বেতন দেওয়াটা হচ্ছে আমার জন্য একটা অপরিহার্য উপাদান। নেক্সট পড়বো ম্যাকগ্রেগরের এক্স ওয়াই থিওরি। আচ্ছা, ম্যাকগ্রেগরের এক্স ওয়াই থিওরিটা আমরা এর আগে বেশ কয়েকবার নিয়ে আলোচনা করেছি, আজকে একটু ডিটেইল পড়বো। ম্যাকগ্রেগর কি বলেন? এটা একটা
সাইকোলজিক্যাল ফ্যাক্টর। সাইকোলজিক্যাল ফ্যাক্টর হচ্ছে তিনি বোঝাতে চেয়েছেন যে মানুষ হয়ে থাকে দুই ধরনের। এই দুই ধরনের মানুষ, এক ধরনের মানুষ হচ্ছে যারা কাজ করতে একেবারেই পছন্দ করে না, অর্থাৎ সব কিছুর সাথে একটা না যোগ করে দিবা, অর্থাৎ খুবই নেগেটিভ। এই ব্যাপারটা খুবই নেগেটিভ। এক্স তত্ত্বটা হচ্ছে মানুষকে খুবই নেগেটিভলি ব্র্যান্ডিং করে যে আচ্ছা মানুষ হয়তো বা কাজ করতে পছন্দ করে না, তাকে কী করতে হবে, তাকে ভয় দেখাতে হবে। তুমি যদি বলতে হবে যে যদি তুমি এই কাজটা না করো তাহলে আমি তোমাকে ফায়ার করে দিব, যখন আমরা এই ধরনের কথা বলি, ভয় দেখাই, তখন আমরা বলে থাকি যেটা এক্স তত্ত্বের আওতাধীন। ওয়াই তত্ত্বটা মানুষকে খুবই পজিটিভলি জাজ করে। সে বলে যে কাজ জীবনের একটা অংশ, মানুষ স্বাভাবিকভাবেই কাজ করতে পছন্দ করে, জাস্ট তোমার তাকে একটু অনুপ্রেরণা দিতে হবে, তাকে কাজ করতে উদ্বুদ্ধ করতে হবে। অর্থাৎ এক্স তত্ত্বটাতে যেটা করা হয়, বলা হয় যে মানুষ স্বাভাবিকভাবে কাজ করতে পছন্দ করে না, আর ওয়াই তত্ত্বে বলা হয় যে মানুষ কাজ করতে পছন্দ করে। এক্স তত্ত্বে কী করা হয়, জোর করে কাজ করানো হয়, আর ওয়াই তত্ত্বে কী করা হয়, প্রেরণা বা অনুপ্রেরণা দিয়ে মোটিভেট করে কাজ করতে আগ্রহী করে তোলা হয়। যদি এইটুকু অংশ বুঝতে পারো তাহলে আমরা একটা ছোট জিনিস লিঙ্ক করি। কি লিঙ্ক করব? আমরা প্রিভিয়াস ক্লাস যখন নির্দেশনা পড়ছিলাম, কথা বলছিলাম এক্স আর ওয়াই তত্ত্ব নিয়ে। বলেছিলাম যে এক্স তত্ত্বে যেহেতু মানুষ কাজ করতে পছন্দ করে না, তাকে জোর করে কাজ করাতে হয়। সো এই চেহারাটা দেখে তোমার মনে করতে হবে যে আমি কথা বলছি স্বৈরাচারীদেরকে নিয়ে, অর্থাৎ যারা আমাদেরকে স্বৈরাচারী এই দৃষ্টিভঙ্গি থেকে যারা আমাদের সাথে ব্যবসায় কাজ করে বা কোম্পানিতে কাজ করে, তারা কি হয়, আমাদের উপর অনেক ধরনের জোর খাটায়। অর্থাৎ যারা স্বৈরাচারী নেতা, স্বৈরাচারী নেতা, যারা স্বৈরাচারী এইভাবে আমাদেরকে নির্দেশনা প্রদান করে, তারা এক্স তত্ত্বের আওতাধীন। আর যারা আমাদের সাথে খুব হাসি খুশি থাকে, অর্থাৎ যারা আমাদের সাথে খুব ফ্রেন্ডলি ওয়েতে কাজ করে, তাদেরকে আমরা বলে থাকি যে পরামর্শমূলক হতে পারে লেইসে ফেয়ার। এই ধরনের নেতৃত্ব যখন কেউ প্রদান করে তখন আমরা সেটাকে বলে থাকি তারা ওয়াই তত্ত্বের আওতাধীন। আচ্ছা, এটা যদি বুঝে থাকো এক্স আর ওয়াই তত্ত্ব, তাহলে আমাকে নির্দেশনার ক্লাসটা থেকে এই ছোট্ট অ্যান্সারটা করে ফেলো যে পরামর্শমূলক নির্দেশনা ম্যাকগ্রেগরের কোন তত্ত্বের আওতাধীন। এই ছোট্ট প্রশ্নটার, হ্যাঁ আচ্ছা, একজন লিখেছে মাহিমা যে আপু হিটলার দিয়ে বোঝানো অনেক মজা লেগেছিল। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তোমার যে মনে আছে হিটলারের কথাটা স্বৈরাচার বলার পর এখানেই হচ্ছে আমাদের সার্থকতা, যে তুমি এটা অন্তত লিঙ্ক করতে পারছো। এক্স্যাক্টলি ফ্লোরা, হিটলার টাইপস, রাইট, বিঙ্গো। অলরাইট, এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে দিয়ে দাও যে পরামর্শমূলক নির্দেশনা। বলেছি পরামর্শমূলক নির্দেশনা। আচ্ছা, আমরা পরামর্শটা করি কাদের সাথে? পরামর্শ করি আমরা সমমনা মানুষদের সাথে। আচ্ছা, সো আমরা যখন কাউকে অ্যাকনলেজ করি যে আমরা জানি যে কেউ আমাদের মতো সমমনা, আমরা তখন কি করি, মনে করি যে আচ্ছা আমি যে ধরনের মানুষ তুমিও সে ধরনের মানুষ, আমি তোমাকে অ্যাকনলেজ করছি, আমি তোমাকে নিজের মতো মনে করছি। আচ্ছা, আমি রাইট অ্যান্সারগুলো নিয়ে নিচ্ছি। তন্ময়, সাকি, রিমি, টুইঙ্কেল, মুন্না। টুইঙ্কেল তোমার নামটা বেশ কিউট। আচ্ছা, আহমেদ খালেদ, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে বি, ওয়াই তত্ত্ব। অর্থাৎ ম্যাকগ্রেগরের এক্স আর ওয়াই তত্ত্বের মধ্যে ওয়াই তত্ত্বটা ছিল যে আমরা মানুষজনকে নিয়ে খুব পজিটিভলি চিন্তা করব। যদি আমি মানুষজনকে নিয়ে পজিটিভলি চিন্তা করি, তার মানে আমি তার সাথে সমমনা, এই জিনিসটাকে আমি স্ট্যাবলিশ করছি। দ্যাটস ওয়াই পরামর্শমূলক নির্দেশনাটা হচ্ছে ওয়াই তত্ত্বের আওতাধীন। যারা নির্দেশনা ক্লাসটি করেছো কিংবা করনি, তাদের দুজনের জন্যই আজকের ক্লাসটা যেটা তুমি বুঝতে পেরেছো, এটার একটা রেপ্লিকেশন ছিল এটা। এবং এখান থেকে জাস্ট যেভাবে তোমাদেরকে কোয়েশ্চেনটা দিলাম, ঠিক একইভাবে তোমাদেরকে সি ইউনিটে কোয়েশ্চেন করা হবে। যদি তুমি সেটা বুঝতে পারো আগের কোয়েশ্চেনটাতে কি বলেছি, তাহলে এই কোয়েশ্চেনটার একটু ঝটপট অ্যান্সার করে ফেলো যে প্রেরণা বা মোটিভেশন দেয়া ম্যাকগ্রেগরের কোন তত্ত্বের আওতাধীন। এটা ডিরেক্টলি আমি স্লাইডে দেইনি, বাট আমার মনে হয় তুমি যদি আজকের ক্লাসটা বুঝতে পারো, ম্যাকগ্রেগরের তত্ত্বটাকে যদি বুঝতে পারো, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমাকে একটু করে দাও। একজন বলেছো কনসালটেটিভ, হ্যাঁ এক্স্যাক্টলি, ইটস কনসালটেটিভ ডাইরেকশন, রাইট, ইউর রাইট ভাইয়া। হুজ দিস? তন্ময়। আচ্ছা, এইটার অ্যান্সারটা আমাকে করে দাও, প্রেরণা বা মোটিভেশন। আচ্ছা, তন্ময়, মাহদি, মাহিমা, রাইট অ্যান্সারটা হচ্ছে তোমরা দিতে পেরেছো বি। দেবাশিস, এক্স্যাক্টলি। সুমাইয়া, রাইট অ্যান্সারটা হচ্ছে ওয়াই তত্ত্ব। বলেছিলাম যে মানুষ স্বাভাবিকভাবেই কাজ করতে পছন্দ করে। যদি কাজ করতে পছন্দ করে তাহলে আমার কি করতে হবে, কাজের জন্য তাকে অল্প একটু মোটিভেশন দিতে হবে। একটু মোটিভেশন দিলেই সে অনেক বেশি খুশি হবে এবং সে কাজের প্রতি অনুপ্রাণিত হবে। এবং এই তত্ত্বটা আমাদেরকে দিয়েছেন ম্যাকগ্রেগর। তিনি বলেছেন যে মানুষ এই দু ধরনের হয় সাইকোলজিক্যালি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। আর তুমি প্রেরণা বলেছিল আমাদেরকে আগে ইআরজি থিওরিটা কি, সেই ইআরজি থিওরিটা নিয়ে আজকে কথা বলবো। ইআরজি থিওরিটার ফুল ফর্মটা
দেখো এখানে নিয়ে এসেছি যে ইআরজি থিওরিটা বলতে বোঝায় এক্সপেক্টেন্সি, রিলেটেডনেস অ্যান্ড গ্রোথ। এই এক্সপেক্টেন্সি, রিলেটেডনেস অ্যান্ড গ্রোথ এটার ফার্স্ট অ্যালফাবেটগুলো দিয়ে সাজানো হয়েছে ইআরজি থিওরি। অর্থাৎ ইআরজি থিওরিটা, এই ইআরজি থিওরিটার ফুল ফর্ম হচ্ছে এক্সপেক্টেন্সি, রিলেটেডনেস অ্যান্ড গ্রোথ। একটা ছোট্ট প্রশ্ন দিয়েছি এখানে, দেখি প্রশ্নটার অ্যান্সারটা যারা সি ইউনিটের পরীক্ষার্থী তারা এটা দিতে পারো কি না। প্রশ্নটা হচ্ছে প্রেষণার কোন তত্ত্বের সাথে ইআরজি তত্ত্বটা সামঞ্জস্যপূর্ণ। আমি এটা নিয়ে কখনোই তোমাদেরকে ক্লাসে কিছু বলিনি, তারপরেও যারা আমাকে এটার অ্যান্সারটা দিতে পারবে তাদেরকে ধরে নিব যে তারা সি ইউনিটের প্রিপারেশনে অনেকটা আগিয়ে গেছো। সো তোমার সি ইউনিটের 30 তারিখের পরীক্ষার জন্য এটা একটা কোয়েশ্চেন যে ইআরজি থিওরিটা প্রেষণার কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমি তোমাদের রাইট অ্যান্সারের জন্য ওয়েট করছি, আশা করব খুব দ্রুত তোমরা আমাকে রাইট অ্যান্সারটা দিতে পারবে। একটু চিন্তা করে দেখো তো এটা কি তোমার জানার মধ্যে পড়ে কি না। নিশাদ শারমিন, না এটা 2 ফ্যাক্টর থিওরি না। আমি তোমাদেরকে 2 ফ্যাক্টর থিওরির মধ্যে যেহেতুটা বলিনি তার মানে হয়তো বা এখানে এটার সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা একটা ছোট্ট হিন্ট দেই, কেউ একজন হয়তো বা নিট থিওরিটাকে 5টা ভাগে ভাগ করেছেন, সেই 5টা ভাগের সাথে এটা সম্পৃক্ত। চাহিদা সমান তত্ত্ব, নিড হায়ারার্কি থিওরি, রাইট। তন্ময়, টুইঙ্কেল, তোমাদের অ্যান্সারটা নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে অ্যান্সারটা দেওয়ার জন্য। এক্স্যাক্টলি, মাসলোর চাহিদা সোপান তত্ত্ব এটার সাথে সম্পৃক্ত হচ্ছে ইআরজি থিওরি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের রাইট অ্যান্সারটা দেওয়ার জন্য। আচ্ছা যারা রাইট অ্যান্সারটা দিতে পারোনি, আচ্ছা আরও অনেকে রাইট অ্যান্সার দিচ্ছে আমাকে, রিমি, ঘুমকুমারী, আচ্ছা হ্যাঁ রাইট, তোমাদের রাইট অ্যান্সারটা হয়েছে। সো কেন এটা চাহিদা সোপান তত্ত্বের আন্ডারে পড়ছে এটা আমরা এখন দেখব। সো চাহিদা সোপান তত্ত্ব কিন্তু আমরা পড়ে এসেছি এর আগে। চাহিদা সোপান তত্ত্বের সেই একটা স্লাইডটা কি দেখো আমরা নতুন করে আজকে দেখবো, সেটা হচ্ছে ইআরজি থিওরি হিসেবে, অর্থাৎ এক্সপেক্টেন্সি, রিলেটেডনেস অ্যান্ড গ্রোথ। কীভাবে এক্সপেক্টেন্সি, রিলেটেডনেস অ্যান্ড গ্রোথটাকে আমি দেখাবো। ফার্স্টে বলেছিলাম আমার প্রথম যে নিডটা ছিল সেটা হচ্ছে খুবই ফান্ডামেন্টাল, অর্থাৎ খুবই বেসিক নিড। অর্থাৎ খুবই বেসিক নিড। আমার সেই বেসিক নিড অর্থাৎ বেতন দেয়া, ভাতা দেয়া, এই কাজগুলোকে আমরা বলেছিলাম যেটা আমার খুবই একদম মানে নিম্ন পর্যায়ের, অর্থাৎ আমার প্রথম পর্যায়ের একটা চাহিদা। এই প্রথম পর্যায়ের চাহিদা এবং দ্বিতীয় পর্যায়ের চাহিদা যা ছিল আমার নিরাপত্তা। আচ্ছা এই 2 ধরনের চাহিদাটাকে আমরা বলবো এক্সপেক্টেন্সি, অর্থাৎ এই 2 ধরনের চাহিদা হচ্ছে আমার জন্য একটা এক্সপেকটেশন। এই 2 ধরনের চাহিদাটাকে আমরা বলে থাকি এক ধরনের এক্সপেকটেশন, অর্থাৎ এই 2 ধরনের চাহিদা যদি আমার পূরণ করা না হয় তাহলে আমি সেই প্রতিষ্ঠানে কাজ করব না। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় এক্সপেক্টেন্সি থিওরি। তোমার এটা প্রতিষ্ঠানের কাছ থেকে একটা এক্সপেকটেশন, যদি এটা মিট আপ করতে না পারি আমি সেই প্রতিষ্ঠানে কাজ করব না। নেক্সট একটা আছে, বলেছিলাম যে আমি খুব সামাজিক হতে চাই। আমার সেই সামাজিকতাটা যেই পর্যায়ে আসে, আর আমি যেই পর্যায়ে যে বলি যে আমার একটা বাড়ি হলে চলবে না, আমার একটা গাড়ি প্রয়োজন, আমার এখন একটা গাড়ি লাগবে। সো সেই বাড়ি আর গাড়ি এই দুটার মাঝামাঝি যে অবস্থাটা, সেই অবস্থাটাকে আমরা বলে থাকি রিলেটেডনেস, অর্থাৎ আমি আমার প্রতিষ্ঠানের সাথে নিজেকে আরও বেশি করে সম্পৃক্ত করতে চাই। খেয়াল করে দেখো, আমি আমার প্রতিষ্ঠানের সাথে এটাকে আরও বেশি সম্পৃক্ত করতে চাই নিজেকে। আমি চাই আমাকে যাতে প্রতিষ্ঠানের বেশি করে সম্পৃক্ততা দেওয়া হয়, অর্থাৎ আমাকে যেন বলা হয় যে আমি একজন অর্গানাইজেশনাল সিটিজেন, অর্থাৎ আমি নিজেকে নতুন একটা নামে চিনতে চাই। আমি চাই আমি যেন সেই প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করতে পারি। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় রিলেট করতে পারা নিজের সাথে প্রতিষ্ঠানকে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলে থাকি রিলেটেডনেস। এই দুটার মধ্যে এই যে গাড়ি বলেছিলাম, একটা বাড়ি হলে চলবে না, এখন আমার গাড়ি লাগবে। গাড়ি হলে চলবে না, এখন আমার একটা প্রাডো লাগবে। সেই গাড়ি আর বলেছিলাম যে আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া, আমাকে বিভিন্ন রিওয়ার্ড দেওয়া, এই পর্যায়ে যখন তুমি চলে যাবা, যখন তুমি নিজের নামে একটা ফান্ড করতে চাবা, সেই পর্যায়ে আমরা বলে থাকি যে হ্যাঁ আমার পার্সোনাল গ্রোথ মেক শিওর করা, যে আমি নিজের একটা উন্নতি দেখতে পাচ্ছি। আমি যখন প্রতিষ্ঠানটাতে ঢুকেছিলাম আর আজকে যখন আমি 30 বছর পর প্রতিষ্ঠান থেকে বের হচ্ছি, আমার জীবনে এই প্রতিষ্ঠান নতুন কি অ্যাড করতে পারলো, এটাকে আমরা বলে থাকি গ্রোথ স্টেজ। দ্যাটস ওয়াই চাহিদা সোপান তত্ত্ব এটারই আরেকটা ইন্টারপ্রিটেশন হচ্ছে ইআরজি থিওরি বা এক্সপেক্টেন্সি, রিলেটেডনেস অ্যান্ড গ্রোথ থিওরি, এবং এটা ছিল চাহিদা সোপান তত্ত্বেরই আরেকটা ইন্টারপ্রিটেশন। দ্যাটস ওয়াই তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় এর আগের স্লাইডটার মতো যে ইআরজি থিওরি এটা প্রেষণার কোন তত্ত্বের সাথে সম্পৃক্ত, তুমি বলবে চাহিদা সোপান তত্ত্ব, অথবা চাহিদা সোপান তত্ত্ব এটার আরেকটা ইন্টারপ্রিটেশন কি, তখন তুমি বলবা যেটা ইআরজি থিওরি।
এরপর যেটা দেখবো সেটা হচ্ছে হথর্ন স্টাডিজ। হথর্ন স্টাডিজের সাথে আমরা আজকের টপিকগুলা একটু গুছিয়ে আনার চেষ্টা করবো। আচ্ছা, হথর্ন স্টাডিজটা আমি জানি তোমরা হয়তো এটা সম্পর্কে কিছু জানো না। হথর্ন স্টাডিজটা আজকে তোমাদেরকে নতুন করে শেখাচ্ছি। হথর্ন স্টাডিজ হচ্ছে হথর্ন প্ল্যান্ট। হথর্ন নামে একটা প্ল্যান্টে এটা করা হয়। ঘটনাটা ঘটে ওয়েস্টার্ন ইলেকট্রনিক্স একটা প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানে এলটন মেও তিনি কি করেন, হথর্ন স্টাডিজটা কন্ডাক্ট করেন। কিভাবে করা হয় এটা বলি। আগে বলে রাখি, এটা একটা সাইকোলজিক্যাল স্টাফ। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল স্টাডি। এই স্টাডিতে কি করা হয়, যারা আমাদের কর্মী ছিলেন, কর্মীদের উপর একটা ছোট করে পরীক্ষা চালানো হয়। খেয়াল করে দেখো, ঘটনাটা বলছি জাস্ট গল্পের মতো। গল্পটা একটু বোঝার চেষ্টা করো। গল্পটা হচ্ছে একটা প্রতিষ্ঠানে অনেক কর্মী কাজ করতো। সো সেই প্রতিষ্ঠানে যারা কাজ করতো, সেই প্রতিষ্ঠানে জনাব এলটন মেও তিনি গেলেন, গিয়ে দেখলেন যে এই প্রতিষ্ঠানটাতে ম্যানুফ্যাকচারিং এর কাজ করা হয়। এটা একটা কারখানা যারা কাজ করলো, বলা হলো ওদের উপর একটা পরীক্ষা চালাতে যে কিভাবে তুমি তাদের কাজের প্রোডাক্টিভিটিটাকে বাড়াতে পারো। প্রোডাক্টিভিটি অর্থাৎ আমার উৎপাদনশীলতা। অলরাইট, প্রোডাক্টিভিটিটাকে আমাকে বলেছে বাড়াতে হবে। কিভাবে বাড়াবো? বাড়ানোর জন্য তাদের উপরে একটা ছোট একটা এক্সপেরিমেন্ট করলাম। এক্সপেরিমেন্টটা ছিল লাইট সংক্রান্ত। লাইট সংক্রান্ত হচ্ছে বেসিক্যালি তাদেরকে আমি দুটা গ্রুপে ভাগ করলাম। এভাবে যারা আমার কর্মী ছিলেন তাদেরকে দুটা গ্রুপে ভাগ করলাম। অর্থাৎ আমার কর্মীদেরকে আমি দুইটা গ্রুপে ভাগ করলাম। একটা গ্রুপের নাম দিলাম কন্ট্রোল গ্রুপ, আর একটা গ্রুপের নাম দিলাম এক্সপেরিমেন্টাল গ্রুপ। কন্ট্রোল গ্রুপ যেই রুমে কাজ করে, কি করলাম, সেই রুমের আলো অর্থাৎ লাইটটাকে খুবই নর্মালি তাদের উপর লাইট রাখলাম। আর যাদের উপর এক্সপেরিমেন্টাল গ্রুপ, তাদের আলোটা কি করলাম, একবার লাইটের যে তোমার ভোল্টেজ, সেই ভোল্টেজটা এক্স্যাক্টলি তন্ময় তুমি বলেছো লোয়ার অ্যান্ড হাইয়ার লাইট, এক্স্যাক্টলি তুমি ধরতে পারছো আমাদের কথা। সো আমাদের আলোটাকে, যারা নাকি এক্সপেরিমেন্টাল গ্রুপের আন্ডারে কাজ করছে, তাদের রুমে আলোটাকে একবার বাড়িয়ে দিলাম ভোল্টেজ, আরেকবার আলোটা কমিয়ে দিলাম। দেখার পর এই যে আলোটা বাড়ালাম কমালাম, এর ফলে তাদের কাজের উপর এটার কি কোনো ধরনের কোনো প্রভাব হয় কিনা এটাকে কম্পেয়ার করলাম কন্ট্রোল গ্রুপের সাথে। দেখা গেল যারা আলোটা যখন বাড়িয়েছিলাম তখন আমার প্রোডাক্টিভিটি বাড়ে, যখন আলোটা কমালাম তখন তাহলে আমার ইফেক্টটা কি হবে? সারপ্রাইজিংলি তখনও আমার প্রোডাক্টিভিটিটা বেড়ে যায়। এর ফলে হথর্ন স্টাডিজ থেকে যেটা জানা যায় তা হলো, আসলে যারা আমাদের সাথে কর্মীরা কাজ করেন তারা এটা ভেবে খুশি হন না যে আলোটা কি বাড়লো না আলোটা কমলো। তারা খুশি হন যেটা জেনে, তা হলো যে তাদেরকে নিয়ে কেউ চিন্তা করছে, অর্থাৎ আমার যে ম্যানেজার, সে আমার উপরে একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছে। এই যে ধারণাটা যে আমাকে নিয়ে কেউ চিন্তা করছে, আমিও তাদের জন্য একজন খুবই ইম্পর্টেন্ট পার্সন, এই ধারণাটা তাদের প্রোডাক্টিভিটিটাকে বাড়িয়ে দেয়। যেহেতু আমার উপর আমাকে নিয়ে কেউ চিন্তা করলে প্রোডাক্টিভিটিটা আমার বেড়ে যায়, এটাই ছিল হথর্ন স্টাডিজের একটা ফাইন্ডিং। দ্যাটস ওয়াই হথর্ন স্টাডিজটার ইম্প্যাক্টটা বেশ গুরুত্বপূর্ণ। যারা হথর্ন স্টাডিজটা বুঝতে পারলে তারা এই ছোট্ট কোয়েশ্চেনটার অ্যান্সারটা আমাকে দিয়ে দাও, যেটা সি ইউনিটে সচরাচর করা হয়। তা হলো হথর্ন স্টাডিজ এর জনক কে? আমি তোমাদের অ্যান্সারের জন্য ওয়েট করছি। হথর্ন স্টাডিজের জনক কে? আমি কিন্তু ওয়েট করছি তোমাদের অ্যান্সারের জন্য। হথর্ন স্টাডিজ, আচ্ছা আমি রাইট অ্যান্সারটা পেয়ে গেছি। তন্ময়, আহমেদ খালেদ, ডেভিড, অরোরা, এক্স্যাক্টলি রাইট অ্যান্সার এলটন মেও। ওই কোয়েশ্চেনটা কিন্তু তোমরা 10 বছরটা যদি পড়ে আসো প্রিভিয়াস ইয়ার, তাহলেও কিন্তু সেখানে অনেকবার দেখেছো। আর রাইট অ্যান্সারটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন তোমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে, তোমরা সবাই জানো আমার 10 মিনিট স্কুলের ভিডিওটাতে, ওয়েবসাইটটাতে তোমাদের জন্য 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটাতে তোমাদের জন্য অনেক সম্ভার নিয়ে আসছি, তাই না? সো সেই 10 মিনিট স্কুলের ভিডিওটা আজকে ওয়েবসাইটটা আজকে তোমাদের সাথে একটু কাছ থেকে দেখাতে চাই, যে আমার হাত থেকে একটু দেখে রাখো ভিডিওটাতে আমরা কোথায় কি পেতে পারি। সো ফার্স্টে তুমি যখন মোবাইলে বা পিসিতে ওপেন করবে, তুমি এই ইন্টারফেসটা দেখতে পারো, তাই না? এক্স্যাক্টলি রাইট অ্যান্সারটা অনেকে দিচ্ছ। রামিম, উদয়, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তোমাদের অ্যান্সারটা রাইট, উইচ ইজ সি। আচ্ছা, সো ওয়েবসাইট নিয়ে কথা বলছিলাম।
ওয়েবসাইটে তোমরা যারা লাইভ ভিডিওটা মিস করেছো তারা যেটা করতে পারো, সরাসরি চলে যেতে পারো আমাদের এই সেকশনটাতে, যে রাইট ক্লিক করলাম যে মেনুটাতে, সেখানে গেলে তুমি চলে যাও অ্যাডমিশনে চলে গেলে একটু ওয়েট করে লোড হওয়া পর্যন্ত চলে যাও ঢাকা ইউনিভার্সিটিতে। যারা সি ইউনিটের 30 তারিখে পরীক্ষা দিতে যাচ্ছ, সেই ঢাকা ইউনিভার্সিটিতে গেলে আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন ইউনিট দেওয়া আছে। তো তুমি চলে যাও সি ইউনিটের পর সি ইউনিটের পর রয়েছে বিভিন্ন ধরনের মেনু, বিভিন্ন ধরনের সাবজেক্ট। তোমার যেটা লাগবে তুমি সেটা নিতে পারো। অ্যাকাউন্টিং নিতে পারো ম্যানেজমেন্ট। আরও আছে যারা প্রিভিয়াস লাইভ ভিডিওটা মিস করেছো তারা চলে যেতে পারো আমাদের লাইভ ভিডিও সেকশনে। সেখানে গেলে এখান থেকে তুমি যদি ভিডিও লিস্টেতে ক্লিক করো, ভিডিও লিস্টেতে ক্লিক করলে, আমরা একটু ওয়েট করি, ভিডিও লিস্টে ক্লিক করলে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান আসছে। অর্থাৎ যেসব সাবজেক্টের আমাদের এখন পর্যন্ত লাইভ ভিডিও আপলোড করা হয়েছে সেই সাবজেক্টগুলো দেখতে পারো। তুমি ম্যানেজমেন্টে ক্লিক করতে পারো, মার্কেটিংয়ে ক্লিক করতে পারো, দেখে নিতে পারো আমাদের কি আছে লাইভ ভিডিওস। এছাড়া তুমি আমাদেরকে প্রশ্ন করতে পারো। আচ্ছা, যারা আমাদেরকে কমেন্ট সেকশন আজকে প্রশ্ন করতে পারোনি, যারা মনে করছো যে আপুকে তো প্রশ্নটা করা হলো না, তারা 30 তারিখের আগে আমাকে ফোরামে নক করতে পারো। ফোরামে তুমি তোমার কোয়েশ্চেনটা যখন করবে, সেই ফোরামের যারা গিক আছেন, আমি আছি, আমরা সবাই মিলে চেষ্টা করব তোমাদেরকে সেই প্রশ্নগুলোর অ্যান্সারটা করে দেওয়ার। আচ্ছা, এই ছিল আমাদের ওয়েবসাইট। আর তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে 30 তারিখের আগে, তাহলে সেই প্রশ্নগুলো আমাকে ফোরামে করবে। আর যারা আজকে চাও যে 30 তারিখের ভর্তি পরীক্ষা দেওয়ার পর ফ্রেন্ডদেরকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে প্রবেশ করবে, তারা তাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করো আর লাইভ ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিও আজকে তুমি কী শিখতে পারলে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে তোমাদের সাথে অ্যাকাউন্টিংয়ের লাস্ট ক্লাসে 25 তারিখে। থ্যাংক ইউ।